শুরুতেই জানিয়ে দেব, বাংলাদেশে ঘটে গেল গুরুত্বপূর্ণ ঘটনা। বাংলাদেশের শুরু রাজনৈতিক ভূমিকম্প। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের সবুজ সংকেত। বিএনপি, জামাত, এনসিপির পতন নিশ্চিত। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে ভয়ঙ্কর সব তথ্য ফাঁস। গত 18 মাসে এনসিপির বিপ্লবী নেতা আসিফের দুর্নীতিতে সরকারি শিলমোহর। ফেঁসে যাচ্ছে এমসিপি নেতা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশে রাজনীতির আঙিনায় ভূমিকম্প। কম্পন এতটাই শক্তিশালী যে রিক্টার স্কেলে তার তীব্রতা ধরা পড়ছে না। এতদিন জানিয়ে জল্পনা চলছিল, এখন আর সেটা জল্পনার মধ্যে সীমাবদ্ধ নেই। এই ভূমিকম্প শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে। সম্প্রতি বঙ্গবন্ধু কন্যা দলের ওয়ার্কিং কমিটির বৈঠক করেন। বৈঠক হয়েছে ভার্চুয়াল। ওই বৈঠকে দলের বেশ কয়েকজন প্রথম সারির নেতা উপস্থিত ছিলেন। বৈঠকে হাসিনা জানিয়েছেন তিনি দেশে ফেরার জন্য প্রস্তুত। তারা যেন মাঠ পর্যায়ে যাবতীয় প্রস্তুতি সেরে রাখে। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের রাজনীতিতে এই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তারা নির্বাচনে অংশ নিতে পারেনি। নির্বাচন হয়েছে একতরফা। শেখ হাসিনার বিরুদ্ধে একতরফা মামলা চালিয়ে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। নির্বাচনের পর ইউনূস জামানার অবসান ঘটেছে। এখন প্রশ্ন উঠছে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে গেলে তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের দেওয়া রায় কি তারিক সরকার কার্যকর করবে? পালাবদলের বাংলাদেশে আওয়ামী লীগের ওপরে থাকা নিষেধাজ্ঞা কতটা কার্যকর হচ্ছে? কিসের ভিত্তিতে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাওয়ার কথা বলছেন? তবে কি তিনি নতুন কোনো কৌশল নিতে চাইছেন? হাসিনার পরিকল্পনাই বা কী? শেখ হাসিনা দেশে ফিরলে কি নতুন করে বাংলাদেশ অশান্ত হতে পারে? 2024 সালের গণ-অভ্যুত্থানের জেরে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। তখন থেকেই তিনি ভারতে রয়েছেন। ইউনূসের আমলে হাসিনার প্রত্যর্পণ চেয়ে একাধিকবার দিল্লিকে তদবির করা হয়, কিন্তু ঢাকার সেই প্রস্তাবের জবাবে দিল্লি শুধু বলেছিল প্রস্তাব চিন্তাভাবনা করছে। বাংলাদেশে পালাবদলের পর যে প্রশ্নটি নিয়ে এখন সবথেকে বেশি আলোচনা হচ্ছে তা হলো আওয়ামী লীগের ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিকবার দাবি করেছেন যে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। তিনি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করার পক্ষপাতী নন। হাসিনার আমলে এই বিএনপিকে দীর্ঘদিন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তারেক রহমান সেই পথে হাঁটবেন কিনা সেই প্রশ্ন এখন ঘোরাঘুরি করছে। যে ভারত বিরোধী শক্তি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, তার নেপথ্যে জামাতের একটা বড় ভূমিকা ছিল। বাংলাদেশে জামাত বহু এলাকায় নিজেদের শক্তি বাড়িয়েছে। তারা এখন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ প্রসঙ্গে তারেকের অবস্থানের ওপর ভারতের সঙ্গে তার সরকারের সম্পর্ক অনেকাংশে নির্ভর করছে। জুলাই গণহত্যা মামলায় বাংলাদেশের আদালতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। তাকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে অভিযোগ, উপদেষ্টা পদে থাকাকালীন তিনি বিলাসবহুল জীবনযাপন এবং পদের যথেচ্ছ অপব্যবহার করে লুট করেছে বাংলাদেশের টাকা। আর এই অভিযোগ ভারত থেকে নয়, বাংলাদেশ থেকেই উঠছে সরকারিভাবে। 3 দিনের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য পেশ করার নির্দেশে তাকে নোটিশ পাঠিয়েছে বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIEU। তাকে চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদ অবশ্য আবার ফেসবুক পোস্টে লেখেন, ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করে দেব। সে উনি মুখে যাই বলুক না কেন, কিছু ঘটে তবেই তো কিছু রটে। ঘটনাক্রমে 2024 সালের ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। তার অধীনে বিভিন্ন মন্ত্রকের দায়িত্ব সামলানোর জন্য বসানো হয় অন্যান্য উপদেষ্টাদের। তার মধ্যে অন্যতম ছাত্রদলের নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছিলেন অন্যতম। ইউনূসের আস্থাভাজন এই ছাত্রনেতাকে দেওয়া হয় যুব, ক্রীড়া, শ্রম, কর্মসংস্থান মন্ত্রকের উপদেষ্টার পদ। 2024 সালের আগস্ট থেকে 2025 ডিসেম্বর পর্যন্ত পদে ছিলেন আসিফ মাহমুদ। তারপর তিনি উপদেষ্টা পদ থেকে ইস্তফা দেন জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন বলে। কুমিল্লার একটি আসন থেকে তার প্রতিদ্বন্দ্বিতার কথা থাকলেও শেষ পর্যন্ত প্রার্থী হননি। পরবর্তীতে এনসিপির মুখপাত্র হন। গত মাসে বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর প্রধানমন্ত্রী হন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। পুরোদমে প্রশাসনিক কাজকর্ম শুরুর পর ক্ষমতা পাওয়ার 1 মাসের মধ্যেই প্রাক্তন অন্তর্বর্তী সরকার অর্থাৎ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা মহলের পাহাড় প্রমাণ দুর্নীতির হদিশ পান। অভিযোগ, উপদেষ্টা পদে থাকাকালীন বিলাসবহুল জীবনযাপন করতে প্রচুর অর্থ ব্যয় করেছে সজীব ভুইয়া। বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIEU সজীব ভুইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে নোটিশ পাঠায়।
3 দিনের মধ্যে তাকে ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত খতিয়ান পেশ করতে বলা হয়েছে। তাতে পাল্টা প্রাক্তন উপদেষ্টা ফেসবুকে লেখেন, আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করব। পদত্যাগের আগে আয় ব্যয়ের হিসেব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়ে এসেছি। এখন দেখার কী ব্যবস্থা গ্রহণ করে BFIEU। জানা গিয়েছে দেশের 56টি তফসিলি ব্যাংক ও অন্যান্য নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। তার মধ্যে রয়েছে আসিফের নামও। আগামী 3 দিনের মধ্যে আসিফকে তার নামে থাকা সব ব্যক্তিগত অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে।